তো এইরকম আজকে প্রবলেম ডিসকাসিং সেশন, আজকে শুধু অ্যাটমিক স্ট্রাকচারের উপর প্রবলেম ডিসকাস করব এবং এই প্রবলেমগুলো বুঝলে তোমাদের ডাউটগুলো, সমস্ত এই চ্যাপ্টারের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো লেট মি স্টার্ট দ্য সেশন উইথ some questions. First question, you can write, আমার সাথে লিখতে পারো অথবা বুঝে নাও তারপর। For any hydrogen like system, the ratio of velocities of first, হাইড্রোজেনের মতো কোনো 1 ইলেকট্রন সিস্টেমের ফার্স্ট, সেকেন্ড, থার্ড অরবিটের ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিটের ভেলোসিটি রিলেশন, মানে v1 ইজ টু v2 ইজ টু v3, এটা বের করতে হবে। আমরা কি জানি? v ইজ ইকুয়াল টু, একবার মনে করিয়ে দিই, v ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁸ ইন্টু z/n, এত সেমি পার সেকেন্ড, এত সেন্টিমিটার পার সেকেন্ড। এটা ছিল ভি এর যে ইকুয়েশানটা, সেটা এটা আমাদের ছিল। তাহলে v1/v2 ইজ v1 ইজ টু v2 ইজ টু v3, তাহলে হাইড্রোজেন লাইক সিস্টেম আমাকে বলা আছে, হাইড্রোজেন লাইক সিস্টেম আমাকে বলে দেয়নি অ্যাটমিক নাম্বার কত, তার মানে জেডটা ফিক্সড। তাহলে ভি ভ্যারিজ অ্যাজ, কোনো একটা নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে এটা করা হচ্ছে, তার মানে জেডটা এখানে কনস্ট্যান্ট। জেডটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি ভ্যারিজ অ্যাজ 1/n, তার মানে এন যত বেশি হবে তত, এন যত বেশি হবে ভেলোসিটি তত কম হবে। ডেফিনেটলি যত আকার বড় হবে অরবিটের, অ্যাকর্ডিং টু বোরস থিওরি, তত ভেলোসিটি কম হবে। তার মানে তাহলে v1 ইজ টু v2 ইজ টু v3 is equal to আসবে 1/1 is to 1/2 is to 1/3. ওকে, তাহলে এটা আসবে 6 is to 3 is to 2, 6 is to 3 is to 2, বা 1 is to 1/2 is to 1/3, এটা আসবে অ্যান্সার। এইটা অপশান এটা এরকম দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি তোমাদের। পরের কোশ্চেনে আসি। is to volume of atom, মোটামুটি 1 is to 10⁻15 হয়। নিউক্লিয়াসের যা ভলিউম আর একটা অ্যাটমের ভলিউম, নিউক্লিয়াসের থেকে 10⁻15 টাইমস বড় হয় অ্যাটমটা, নিউক্লিয়াসের থেকে অ্যাটমটা 10⁻15 টাইমস মোটামুটি হয়। তাহলে ভি নিউক্লিয়াস ইজ টু ভি অ্যাটম, এটা জেনে রাখলেই হয়ে গেল। তাহলে যদি বলে অ্যাটমের থেকে নিউক্লিয়াস কত গুণ বড়, তাহলে অ্যান্সারটা হবে 10⁻−15। অ্যাটমের থেকে নিউক্লিয়াস তো কত বড় যদি বলা হয়, নিউক্লিয়াস কত বড় যদি বলা হয়, তাহলে 1/10⁻15 আসছে, মানে এটা আসছে 10⁻−15। তাহলে অ্যাটমের থেকে নিউক্লিয়াস 10⁻−15 টাইমস। দেন একটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটা ইলেকট্রন হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে জাম্প করলো, একটা ইলেকট্রন হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে জাম্প করেছে। হায়ার লেভেলের কাইনেটিক এনার্জি এক্স, হায়ার লেভেলের কাইনেটিক এনার্জি যদি এক্স হয় এবং লোয়ার লেভেলটার কাইনেটিক এনার্জি যদি x/4 হয়, তাহলে বের করতে হবে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, এটা আমাদেরকে বের করতে হবে। এটা আমাদের প্রশ্ন। কিভাবে করব ভালো করে বোঝো। এটা করার আগে আমি তোমাদেরকে পুরোনো দিনে যেটা করিয়েছিলাম, আগে এনার্জির যে সমস্ত ইকুয়েশানগুলো করিয়েছিলাম সেটা একটু মনে করিয়ে দেবো। কি করিয়েছিলাম? কাইনেটিক
ইলেকট্রন হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে জাম্প করেছে, হায়ার লেভেলের কাইনেটিক এনার্জি এক্স, লোয়ার লেভেলের কাইনেটিক এনার্জি x/4। তাহলে এই দুটো লেভেলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি, এখান থেকে ইলেকট্রন এখানে জাম্প করলে তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটা হবে, চেঞ্জ হয়ে কি হবে সেটা নয়, চেঞ্জ কতটা হবে সেটা বের করতে হবে। কি করে বের করব, এটার জন্য আমাদের কিছু রিলেশন দরকার। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, মনে আছে নিশ্চয়ই, হাফ জেড ই স্কোয়ার বাই আর, তোমরা জানো। পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। এগুলো যারা ভুলে গেছো তারা অবশ্যই ভালো করে আবার দেখবে সেই জায়গাটা। অ্যান্ড টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জেড ই স্কোয়ার বাই আর। মানে কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি সেম ম্যাগনিটিউড, শুধু সাইনটা আলাদা। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জির থেকে ডাবল ভ্যালুটা। তাহলে এখানে আমাকে দেওয়া আছে এক্স আর x/4। কী করে এটা ক্যালকুলেট করব দেখো, এটা যদি 1/4 হয় তাহলে আমি সহজ করে বলতে পারি এই লেভেলের পোটেনশিয়াল এনার্জি কতটা, কাইনেটিক এনার্জির ডাবল হবে, তার মানে -2x, এটা মাইনাস থাকবে। এটা হাফ জেড স্কোয়ার বাই আর, এটা মাইনাস জেড স্কোয়ার বাই আর। তাহলে কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জি জাস্ট ডাবল, শুধু সাইনটা নেগেটিভ হবে। এটাও তো এক্স ছিল 2x, তাহলে মাইনাস হলো। আর কাইনেটিক এনার্জি এখানে কি হবে, ডাবল হবে। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি ডাবল, মানে x/2, সামনে একটা মাইনাস থাকবে। তাহলে চেঞ্জটা কতটা হয়েছে, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তির পরিবর্তনটা কত হলো, -x/2 হলো, আর ছিল -2x, -2x ইজ ইকুয়াল টু 2x মাইনাস x/2 ইজ ইকুয়াল টু 3x/2। বহুত সিম্পল প্রবলেম, কিন্তু ভাবতে হবে ঠিকঠাক। নেক্সট, পরের কোয়েশ্চেনটা বলেছে potentially energy of an electron, potential energy of an electron in hydrogen atom is -6.8 electron volt, -6.8 electron volt। একটা ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি কত, -6.8 electron volt। indicate in which excited state the electron is present। ও বাবা, মানে হোয়াট ইজ দ্য এক্সাইটেড স্টেট, কোন এক্সাইটেড স্টেটে, মানে N1 এর উপরে কোন লেভেলে ওটা বিলং করছে সেটা আমাদেরকে বের করতে হবে। কি করে বের করব, এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, টোটাল এনার্জিটা বের করতে হবে। টোটাল এনার্জি কি বললাম, টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি জাস্ট হাফ, -3.4 ইলেকট্রন ভোল্ট। এবার -3.4 ইলেকট্রন ভোল্ট মানে কত এনার্জি, কি করে বুঝবো আমরা? আমরা তো জানি E ইজ ইকুয়াল টু -13.6 ইন্টু z²/n²। জেড স্কোয়ারটা তো আমাদের কাছে কনস্ট্যান্ট, মানে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি হয় তাহলে তো 1, তাহলে এটা নিশ্চয়ই হাইড্রোজেনের ক্ষেত্রেই বলেছে, হ্যাঁ হাইড্রোজেন অ্যাটম, তাহলে এটা 1 হয়ে গেল। ইটা কত দেওয়া আছে, -3.4 ইজ ইকুয়াল টু -13.6 ইন্টু 1/n²। 3.4কে 13.6 দিয়ে ডিভাইড করলে আসবে 4, তাহলে 1/n² ইজ ইকুয়াল টু 1/4, দ্যাট ইজ n ইজ ইকুয়াল টু 2। n ইজ ইকুয়াল টু 2 মানে সেকেন্ড এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট। সেকেন্ড এনার্জি লেভেল মানে হলো ফার্স্ট এক্সাইটেড স্টেট। N1টা হচ্ছে গ্রাউন্ড স্টেট, N2টা হলো ফার্স্ট এক্সাইটেড স্টেট, উত্তেজিত প্রথম অবস্থা, প্রথম উত্তেজিত অবস্থা। You can take the screenshot time to time. Next, পরের কোয়েশ্চেন,
Question number 5. What is the potential energy of an electron in n cell of B3 plus? N cell of B3 plus. এই রিলেশনটার উপর সবটা ডিপেন্ড করছে বলে এটা আমি চেঞ্জ করিনি, এটা রেখে দিয়েছি। এটা দেখে দেখে করতে সুবিধা হবে, এটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখা যাক B3 প্লাসের এন সেলের নাম, এন সেল অফ B3 প্লাসের পোটেনশিয়াল এনার্জি বের করতে বলেছে। B3 প্লাসের এন সেলের পোটেনশিয়াল এনার্জি আমাদেরকে বের করতে হবে। ওয়ান্স এগেন, B3 প্লাস মানে এনটা হয়ে যাবে 4। B3 প্লাসের ক্ষেত্রে এনটা হবে 4। এই এন সেলের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 4, জেডটাও 4, কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4 নম্বর অ্যাটম। এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বের করতে গেলে আমাকে আগে কি বের করতে হবে? আগে বের করতে হবে টোটাল এনার্জি। টোটাল এনার্জি বের করে তার ডাবল করে দিলে পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে যাবে। টোটাল এনার্জির ডাবল এটা। মানে আমি তোমাদেরকে আরও সহজ করে বলি, কাইনেটিক এনার্জি দেখেই বুঝতে পারছো ইজ টু পোটেনশিয়াল এনার্জি ইজ টু টোটাল এনার্জি। এটা কত আসছে? এটা আসছে 1 ইজ টু -2 ইজ টু -1। মানে কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জির ভ্যালু সেম, শুধু সাইনটা আলাদা। আর এটার ভ্যালু, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু টোটাল এনার্জির ভ্যালুর ডাবল, সাইন একই। তাহলে আগে এনার্জিটা বের করি। এনার্জি কি করে বের করে? ইজ ইকুয়াল টু আমরা জানি -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ওকে, তাহলে B3 প্লাসের ক্ষেত্রে বসিয়ে দাও। এটা কত আসছে? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা তো একই আসবে। তাহলে এত ইলেকট্রন ভোল্ট, মানে ইটা এলো -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? ঠিক এর ডাবল, -13.6। দেখো পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির ডাবল ইন্টু 2 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু -27.2 इलेक्ट्रॉन वोल्ट। अच्छा है ना, बहुत अच्छा प्रॉब्लम है। दिस आर द एनर्जी रिलेटेड। হ্যাঁ, এটাও তো মাইনাস আছে, এটাও মাইনাস। আমরা শুধু ডাবল ম্যাগনিটিউডটা দেখবো, মাইনাস তো অলরেডি আছে। ওকে, শুধু ম্যাগনিটিউডটা দেখবো, কারণ নেগেটিভ সাইন নিয়েই ওগুলো ক্যালকুলেশন করে বেরিয়ে আসছে। হ্যাঁ, নেক্সট প্রবলেমটা কি আছে দেখা যাক। The distance between fourth and third Bohr orbit in He plus. Distance কি বের করতে হবে? Distance between fourth and third orbit of He plus। তার মানে কি? অ্যাকচুয়ালি রেডিয়াসের ডিফারেন্স। তাহলে আমরা কি জানি R ইজ ইকুয়াল টু 0.53 অ্যামস্ট্রং, মানে 10⁻⁻10 মিটার ইন্টু n স্কোয়ার বাই জেড, তাই তো? R ইজ ইকুয়াল টু 0.53 10⁻10 n স্কোয়ার বাই জেড। 0.53 অ্যামস্ট্রং ছিল, ওটাকে আমি মিটারে করলাম। অপশানগুলো মিটারে আছে, আমি কোনোটাই অপশান দিয়ে করছি না, প্রবলেমগুলোকে শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি। তাহলে 0.53 10⁻10 n স্কোয়ার বাই জেড, কারণ রেডিয়াসের ইকুয়েশনটা হলো 4π² mz স্কোয়ার বাই সরি আই এম এক্সট্রিমলি সরি, Rn ইজ ইকুয়াল টু E is equal to -2π² mz স্কোয়ার E4 বাই n স্কোয়ার h স্কোয়ার। এটা হলো E এর ইকুয়েশন। আর এর ইকুয়েশন
এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, আর ভি এর ইকুয়েশন হলো 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। এই তিনটে লেখা রইল যাতে তোমরা দেখে বুঝতে পারো। ওকে, তাহলে R4 মাইনাস R3 করে দিলেই হয়ে যাবে। এনের জায়গায় 4 বসবে একবার, 3 বসবে একবার, জেডের জায়গায় সবসময় হিলিয়ামের ক্ষেত্রে জেডটা কত, জেড ইজ ইকুয়াল টু 2। তাহলে আমি কি করব, একবারে করে দিচ্ছি 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কমন নাও। এন স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16 বাই জেডের ভ্যালু 2 মাইনাস 3 স্কোয়ার মানে 9 বাই 2। এটা এবার যা আসবে 0.53 ইন্টু এখানে আসছে 7 বাই 2 ইন্টু মাইনাস 10 টু দ্য মাইনাস 10 মিটার। এটা ক্যালকুলেশন করে যা আসবে আমরা করব। 0.265 এরকম আসছে, 2 4 13 হ্যাঁ ইন্টু 7 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার ইজ ইকুয়াল টু 5 হাতে 35, 5 হাতে 3 4 এরকম কিছু একটা আসছে বোধহয়। দেখো ঠিক তো নাকি? হ্যাঁ মনে হচ্ছে ঠিকই আছে। 1.955 অপশানগুলো দেখে নিই একবার। 1 এখানে ক্যালকুলেশনটা কিছু একটা গোলমাল হয়েছে। 5 হ্যাঁ 1855 রাইট রাইট 10 টু দি পাওয়ার মাইনাস 10 এত মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? সুন্দর সুন্দর প্রবলেম এগুলো, মানে শুধু অ্যাটমিক স্ট্রাকচার পড়ে নিলেই হবে না, অ্যাটমিক স্ট্রাকচারের উপর ভালো ভালো প্রবলেম করতে হবে। মুছলাম। নেক্সট, the ratio of velocity of electron in third and fifth orbit of Li2 plus. থার্ড অ্যান্ড ফিফথ অরবিটের ভেলোসিটি রেশিও বের করতে হবে কার ক্ষেত্রে? Li2 প্লাসের ক্ষেত্রে। কোশ্চেন বোঝা গেছে? Li2 প্লাসের ক্ষেত্রে ভেলোসিটি ইন থার্ড অরবিট ইউজ টু ভেলোসিটি ইন ফিফথ অরবিট, এটা বের করতে হবে। এবার ভি ভ্যারিজ অ্যাজ জেড বাই এন আমরা জানি, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ জেড বাই এন, তাহলে V3 বাই ভিএন, V3 বাই V5 is equal to Z by N3 by Z by N5, মানে N5 by Z, Z তো কেটে যাবে, তাহলে N5 মানে 5 by 3, তাহলে V3 is to V5 এলো 5 is to 3, very simple. ওকে, নেক্সট, এগুলো সব ভেলোসিটি আর রেডিয়াস রিলেটেড। তারপরে কোশ্চেন, হুইচ স্টেট অফ B3 প্লাস পরে কোশ্চেন দেওয়া আছে, হুইচ স্টেট অফ B3 প্লাস হ্যাজ দ্য সেম অরবিট রেডিয়াস অ্যাজ দ্যাট অফ গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন, মানে কোন ক্ষেত্রে রেডিয়াস অফ হুইচ অরবিট, আমি ধরলাম nth অরবিটের, ইজ ইকুয়াল টু R1 অফ H। এটা কোশ্চেন দিয়েছে, n ইজ ইকুয়াল টু কত গো, ভালো করে বোঝো, 8 নম্বর কোয়েশ্চেন বোধহয়। বেরিলিয়াম 3 প্লাসের কোন অরবিটের রেডিয়াস হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াসের সঙ্গে সমান। এরকম ছোট করে কোশ্চেনগুলো বুঝতে হবে, তাহলে তোমরা দ্রুত এগুলো অ্যান্সার করতে পারবে। কোশ্চেনটা বারবার পড়ে নেবে, কোশ্চেনটা পড়ার পর তোমরা এটা করতে পারবে। কোশ্চেনটা মাথায় থাকলে তবে তো অ্যান্সার করতে পারবে, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। তাহলে করেই ফেলি আমরা। তাহলে এটার ভ্যালুটা কি আসবে? আমরা জানি R ইজ ইকুয়াল টু 0.53 ইন্টু n স্কোয়ার বাই জেড অ্যামস্ট্রং আসে। তাহলে nth অরবিটের রেডিয়াসটা কত হবে? এটার ভ্যালু হচ্ছে 0.53 অ্যামস্ট্রং। তাহলে এই ভ্যালুটা তো আমরা জানি 0.53,
is equal to 0.53 into n square by z, n square by z, z মানে 4, that is বেরিলিয়ামের z মানে 4, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, তাহলে এগুলোকে মিনিমাইজ হয়ে গেল, n স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 2, তার মানে বেরিলিয়ামের সেকেন্ড অরবিটের রেডিয়াস হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াসের সঙ্গে সেম। আমি এটা অন্যভাবেও করতে পারতাম যে n স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড হলেই এটা হবে। টেক দ্য স্ক্রিনশট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছে, the number of waves produced by an electron in one complete revolution in the nth orbit। এটা আমি সবাইকে খুব ভালো করে বুঝিয়েছিলাম যে নিউক্লিয়াসের চারপাশে একটা অরবিট আছে, বোর কনসেপ্ট, ডি ব্রগলি কনসেপ্ট ধরে বুঝিয়েছিলাম। এর চারপাশে যদি একটা ইলেকট্রন পুরোপুরি ঘুরে ফেলে তাহলে মোট কটা ওয়েভ সৃষ্টি হবে? এটা মানে একটা ওয়েভ। এটা তো আমি আমার মতো এঁকেছি, দুটো ওয়েভ, তিনটে ওয়েভ, চারটে ওয়েভ, পাঁচটা ওয়েভ এখানে তৈরি হয়েছে। তাহলে nth অরবিটে ঘুরলে কটা ওয়েভ সৃষ্টি হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। nth অরবিটে যদি ওরা ঘোরে তাহলে কটা ওয়েভ সৃষ্টি হবে? আমি ধরে নিচ্ছি nটা ওয়েভ সৃষ্টি হবে এবং প্রত্যেকটার ওয়েভলেন্থ ল্যামডা। আমি ধরে নিলাম একটা nth অরবিটে ঘুরলে এক্সটা, আমি n ধরলাম না, এক্সটা ওয়েভ সৃষ্টি হবে এবং প্রত্যেকটা ওয়েভের ওয়েভলেন্থ ল্যামডা। এটা আমি আমার ভিডিওতে ভালোভাবে শিখিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা প্রুভ করার দরকার নেই, এটা মনে রাখলেই হবে। তাহলে মোট ডিস্টেন্স ট্রাভেল কত হবে? এক্স ল্যামডা। একবার ঘুরলে 2 পাই আর যায়, তাহলে এক্স ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই আর। একটা ওয়েভের ওয়েভলেন্থ ল্যামডা, তাহলে এক্সটা ওয়েভের ওয়েভলেন্থ এক্স ল্যামডা, তাহলে এক্স ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই আর। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv অ্যাকর্ডিং টু ডি ব্রগলি। ডি ব্রগলিকে এখানে না আনলে চলবে না, কারণ এখানে ইলেকট্রনটাকে ম্যাটার ওয়েভ হিসাবে কল্পনা করে করা হয়েছে। তাহলে h বাই mv মানে এখানে উপরে mv চলে গেল। আবার আমরা জানি অ্যাকর্ডিং টু বোর আর ডি ব্রগলির কম্বিনেশন তো এখানে, তাহলে 2 পাই mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। তোমরা জানো mvrটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর nটা হলো nth অরবিটের n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে nh বাই এটা h, এটা 2 পাই, তাহলে সব গেল ক্যান্সেল হয়ে n। তার মানে যত নম্বর অরবিটে ঘুরবে ততগুলো ওয়েভ দেখা যাবে। ক্লিয়ার? কিন্তু এটা তোমরা মনে রাখবে, কোনো দরকার নেই এটাকে এইভাবে বারবার ডেরাইভ করার। বাট ইফ ইউ নো দিস টাইপ অফ ডেরিভেশন, দ্যাট উইল ক্রিয়েট এ স্যাটিসফ্যাকশন। ওকে, that you know where from this type of things are coming. Are you getting my point? Are you getting my point clearly? Next question দেওয়া আছে, what is the ratio of time period T3 second orbit, T2 is to T3 of hydrogen atom? Hey Baba, what type of question is this? What type of question is this? বলছে what is the ratio of time period in second orbit and of hydrogen atom and third orbit of He+? Oh, third orbit of He+. হাইড্রোজেনের সেকেন্ড অরবিট আর হিলিয়াম প্লাসের থার্ড অরবিটের মধ্যে টাইম পিরিয়ডের রেশিও কি? টাইম পিরিয়ডটা কি বলো তো? টাইম পিরিয়ড মানে ইলেকট্রনটা একবার ঘুরতে যতটা টাইম লাগে, ইলেকট্রনটা একটা অরবিটে ঘুরে আসতে যতটা টাইম লাগে সেটাকেই বলা হচ্ছে টাইম পিরিয়ড, বা বাংলায় বলা হয় পর্যায়কাল। এটা তোমরা জানো কি? আমি ডেরিভেশন করিয়েছিলাম, আমার এনার্জি ক্যালকুলেশনের ভিডিওটাই আছে।
T varies as Z square by N cube. If you do not know, then I will have to calculate once again. আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে বের করতে হবে, ধরো 1 সেকেন্ডে একটা ইলেকট্রন কতবার ঘোরে, আমি ধরে নিলাম n বার ঘোরে। একটা অরবিটের মধ্যে 1 সেকেন্ডে একটা ইলেকট্রন n বার ঘুরে আসে। একবার ঘুরলে কতটা যায়? 2 পাই আর। তাহলে n বার ঘুরলে কতটা যাবে? 2 পাই আর ইন্টু n। 1 সেকেন্ডে এতটা দূরত্ব যাচ্ছে, এটা মানেই ভেলোসিটি। তাহলে n ইজ ইকুয়াল টু ভি মানে 2 পাই জেড স্কোয়ার বাই NH। এগুলো কিন্তু ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে? আমিও তোমাদের সাথে পড়াশোনা করে করে রেডি করে ফেলেছি, তোমরা তো এখনও করনি দেখছি। ও বাবা, ঠিক আছে? তাহলে ভি ইজ ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার বাই NH বাই আবার একটা 2 পাই আর আসছে, আর মানে হলো n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 বাই আছে মানে এটা উপরে যাবে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তো আলটিমেটলি এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো নিয়ে আর বেশি বকবক করছি না, জেডটা থাক। এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট এইগুলো। তাহলে কি হলো? জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার, তাহলে এন ভ্যারিজ অ্যাট জেড স্কোয়ার বাই এন কিউ। এটা গেল 1 সেকেন্ডে কতবার ঘুরবে, 1 সেকেন্ডে কতবার ঘুরবে সেটা ভ্যারিজ অ্যাট জেড স্কোয়ার বাই এন কিউ। এবার কত টাইম লাগবে সেটা কি করে বের করব? কত টাইম লাগে বের করার জন্য কি করতে হয়? কত টাইম লাগে বের করার জন্য? 1 সেকেন্ডে যা ঘোরে n বার, তাহলে একবার ঘোরে 1 বাই n। তাহলে টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু ডেফিনেটলি 1 বাই n। তাহলে t টাইম পিরিয়ড ডেফিনেটলি ইজ ইকুয়াল টু 1 বাই n। দ্যাট মিনস উই ক্যান অলসো রাইট t ভ্যারিজ অ্যাজ n কিউব বাই জেড স্কোয়ার। সরি, এখানে কোথাও একটা ক্যালকুলেশনে ভুল করেছি। ও ঠিকই আছে, এখানে ভুল লিখেছিলাম। টি ভ্যারিজ অ্যাজ, যত বেশি বড় অরবিট হবে তত বেশি টাইম লাগবে, আর যত বেশি বড় অরবিট হবে এইভাবে মাথায় রাখবে তত কম বার ঘুরবে, মানে এনটা সাথে এটা ইনভার্স হবে। আগেরটাই ভুল লিখেছিলাম। তো ব্যাপারটা বুঝে গেছো নিশ্চয়ই। এবার তাহলে T2 অফ এইচ, আচ্ছা T2 অফ এইচ ইজ টু একবারে লিখলাম T3 অফ এইচ ই প্লাস। এটার মানে হলো T2 মানে এনটা 2, এন কিউব মানে 8। আচ্ছা 2 কিউব লিখি একবার, 2 টু দি পাওয়ার 3 বাই হাইড্রোজেনের জেডটা হলো 1 স্কোয়ার, 1 তার স্কোয়ার। T3 মানে এনটা 3 মানে 3 টু দি পাওয়ার 3 বাই হিলিয়ামের 2 মানে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইজ টু 27 by 4 is equal to 32 is to 27. This is a very good problem. This is a very good problem. Okay. Next problem. Next problem. Problem number 11. হিলিয়াম প্লাসের ক্ষেত্রে একটা ইলেকট্রনিক ট্রানজিশন ঘটেছে, কোথা থেকে? N2 এনার্জি লেভেল থেকে N1 এনার্জি লেভেলে ইলেকট্রনটা এসেছে। কীরকম এনার্জি লেভেলে নেমেছে সেটা রিলেশনটা এরকম দেওয়া আছে। 2N2 এমন নেমেছে, এমন এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে এমন নেমেছে যেখানে 2N2 প্লাস 3N1 ইজ ইকুয়াল টু 18 and 2N2 minus 3N1 is equal to 6. Calculate total number of
photons emitted during the transition, এই ট্রানজিশনটা হওয়ার সময় কতগুলো ফোটন বেরিয়েছে। অ্যাকচুয়ালি আর কিছুই নয়, কতগুলো ওই যে লাইন, একটা লাইন বের করি, সেই ট্রানজিশনটা বের করতে হবে। তাহলে আমাকে তো আগে বুঝতে হবে N2 ভ্যালু কত আর N1 ভ্যালু কত, কিছুই নয়, কায়দা করে দেওয়া আছে, আর কিচ্ছু নয়। দেখে একটু ভালো ভালো মনে হবে, ছেলেরা ভয় পেয়ে যাবে। 2N2 + 3N1 ইজ ইকুয়াল টু 18, 2N2 - 3N1 ইজ ইকুয়াল টু 6, 4N2 ইজ ইকুয়াল টু 24, দ্যাট ইজ N2 ইজ ইকুয়াল টু 6। তাহলে N2 ইজ ইকুয়াল টু যদি 6 হয়, 12 - 3N1 ইজ ইকুয়াল টু 6, N1 ইজ ইকুয়াল টু কত আসছে 2। তাহলে 6 থেকে 2-তে এলে ফর্মুলা কি, N2 - N1 ইন্টু N2 - N1 প্লাস 1/2। তো আসছে 6 - 2, 6 - 2 প্লাস 1/2, তাহলে 5, 4, 10, आंसर হয়ে গেল 10। अच्छा है ना प्रॉब्लम? प्रॉब्लम बहुत अच्छा है।